কিছু কিছু দিন আছে যেগুলো শুরুই হয় ভীষণ অগোছালোভাবে। সকাল থেকেই দিনের সঠিক ছন্দটাকে আপনি ঠিকভাবে ধরতে পারবেন না, হাজার চেষ্টা করুন না কেন। আমারও আজকে হচ্ছে সেই দশা। আজ 18ই মে, সময় মতো ঘুম ভাঙলো। ঘুম ভেঙে রোজকার যে কাজ সেগুলোই করতে আরম্ভ করলাম। গাছগুলোকে দেখলাম, বাড়ির জিনিসপত্রগুলোর উপর একবার চোখ বোলালাম। যদিও মানে এটা একটা বেশ হাস্যকর ব্যাপার, তবুও আমি এটা করি। বাড়ির সমস্ত জিনিসপত্রগুলোকে একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। সকালবেলা গাছপালাগুলোকে দেখলাম, বারান্দায় গেলাম, বারান্দার গাছগুলোকে দেখলাম, সেগুলোতে জল দিলাম, আর যা যা করণীয় সবই করলাম। কিন্তু দিনের যে ছন্দ বা রিদম যেটাকে বলে, সেই জিনিসটাকেই আমি আজকে আর ধরতে পারলাম না। শরীরটাও সেই সঙ্গে সঙ্গে সাথ দিচ্ছিল না। আসলে আমার কেন জানি না মনে হয় যে আমার বোধহয় একটা মেন্টাল ট্রমা বা ওই জাতীয় গোছের কিছু একটা শুরু হয়েছে। আমি অনেকবার ভেবেছিলাম যে ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ব্যাপারটা এতখানি ব্যক্তিগত যে এই ব্যাপারে মুখ খুলতে গিয়েও আমি এক পায়ে গিয়েও দু পা পিছিয়ে আসছি। তবে কোনো না কোনো একদিন হয়তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আমি খোলাখুলি আলোচনা করব, কারণ এটা আলোচনা হওয়া খুবই দরকার আমার মনে হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে এতে অনেকেই উপকৃত হবেন। আমি সেই দিন আর সেই মুহূর্তের অপেক্ষায় রইলাম। আমার কাছে নিশ্চয়ই সেই মুহূর্তটা একদিন না একদিন আসবে, যেদিন আমি খোলা মনে আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারবো। আজকে সারাদিন তো প্রচণ্ড গরম ছিল। আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছিল যে ঝড় বৃষ্টি হবে। কোথায় ঝড় বৃষ্টি! সন্ধ্যের সময় যখন আমি আজকে আমাদের যে হাউস ফিজিশিয়ান সেই ডাক্তারবাবুর কাছে যাচ্ছিলাম, তখন একটা দমকা হাওয়া উঠলো, ব্যাস ওইখানেই শেষ। আবার সেই ভ্যাপসা গরম। কোনো কিছুতেই মনে হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে না, যদি না একটা ভারী ঝড় বৃষ্টি নামে। তবে সবাই বলছে যে আবহাওয়া অফিস থেকেও বলেছে যে কিছুদিনের মধ্যেই এক ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দেখা যাক, আশায় মরে চাষা। আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না, তবে যারা কলকাতার বাইরে থেকে দেখছেন তাদের ওখানকার আবহাওয়ার পরিস্থিতিটা কেমন সেটা জানতে পারলেও বোধহয় ভালো লাগতো। যাই হোক, সকালবেলায় আমার নিত্যকার বরাদ্দ চা আর বিস্কুট। চা বিস্কুট খেয়ে তারপরে ছাদে গেলাম, ছাদে গিয়ে গাছগুলোকে দেখে এলাম। এসে জলখাবারও করলাম, জলখাবার খেয়ে যথারীতি স্নানে গেলাম, পুজোর ঘরে গেলাম, সবই করলাম। কিন্তু সারাটা দিন অফিসের কাজেও যথেষ্ট ফোকাসড রইলাম, কিন্তু কেন জানি না মনের মধ্যে একটা অদ্ভুত অশান্তি সবসময় মাথাচাড়া দিচ্ছিল। বিকেলবেলা আবার ছাদে এলাম। বিকেলে আমি যে সময় ছাদে এলাম সেই সময় তো সূর্যদেব অস্ত যাচ্ছেন। ওই দূরে অস্তগামী সূর্যের একটা অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছিল আমাদের চিলছাদ থেকে। সেটা আপনাদের জন্য একটু তুলে রাখলাম। আর এই হচ্ছে আমার সেই পায়রারা, এরা এখন ঘরে ফিরবে বলে আকাশে চক্রাকারে ঘুরতে আরম্ভ করেছে। এদের তো এটা রোজকার রুটিন, আমারও যেমন রোজকার রুটিন এদের সঙ্গে এসে দেখা করা সন্ধেবেলা। তো সেই মতো আমিও আজকে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, তার কারণ ইচ্ছে আছে আজকে একটু ডাক্তারবাবুর কাছে যেতে হবে। কিছুই না, রুটিন চেক আপ, সেই সঙ্গে সঙ্গে যে একটা মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছি, যদি স্ট্রেস রিলিফের জন্য উনি কোনো ব্যবস্থা করে দেন সেটাও একবার দেখব। কারণ কিছুদিনের মধ্যে উনি আবার বাইরে চলে যাবেন, তখন ওনাকে আর পাওয়া যাবে না। তো হাতের কাজ তাড়াতাড়ি শেষ করে, বিশেষ করে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে 7টার পর ভাবছি একবার ডাক্তারবাবুর কাছে যাব। কারণ ডাক্তারবাবুর কাছে যাওয়াটাও বেশ জরুরি। অনেক সময় মনে হয় না যে কাছের জিনিসগুলো ঝাপসা হয়ে গেল, আবার খুব চেনা মানুষেরাও মাঝে মধ্যে কেমন যেন ঝাপসা হয়ে যায়, মনে হয় যেন কত দূরের একজনের সঙ্গে কথা বলছি। সম্পর্কগুলোর স্থিতিশীলতাও বোধহয় নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে, বা তারাও আবার নতুন করে একটা স্পেস খুঁজে নেওয়ার চেষ্টা করে। আমারও সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমি চলছি। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আমি কথা দিচ্ছি এই ব্যাপারটা আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব। এটা শেয়ার করাই উচিত, কারণ আমার মতো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন। নমস্কার, আবার চলে এলাম আপনাদের সঙ্গে খানিকক্ষণ আড্ডা মারার জন্য। আসলে আপনাদের সঙ্গে এই যে আমি 5-10 মিনিট কথা বলি, মানে এই সময়টাই, এই স্পেসটাই আমার কাছে একটা আপাতত একটা অক্সিজেনের মতন কাজ করে।
আমার শুধু মনে হয় যে কখন আপনাদের সামনে আসবো, একটু মন খুলে কথাবার্তা বলা যাবে, আমার মনের মধ্যে যে জিনিসগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিজেকে হালকা রাখবো। সে যাই হোক, আহ, আগে যেটা বলছিলাম, কিছু ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি, কিন্তু তার সত্ত্বেও সেগুলোকে দূরে সরিয়ে রেখে আরও কিছু ব্যাপার আছে যেগুলো আমার আপনার জন্য বিশেষভাবে কনসার্ন। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যখন নতুন সরকার চলে এসছে, তখন সেই সঙ্গে সঙ্গে সবার মুখে একটা কথাই ঘুরে ফিরে আসছে যে আমাদের এখানে বুলডোজার সংস্কৃতি চলে এসছে এই নতুন সরকারের হাত ধরে। বুলডোজার সংস্কৃতিটা কি না, যেটা বেআইনি, যেটা যেখানে থাকার কথা সেখানে নেই, সেখানে অনধিকার বশে সেখানে গড়ে উঠেছে, যেখানে যেটা থাকার নয় সেখানে সেটা অনধিকার বলে সেটা সেখানে গড়ে উঠেছে, বা যে জিনিসটা হওয়ার নয় সেটা আইনকে পাশ কাটিয়ে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে কাজটা হয়ে গেছে সেটাকে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলো। সেখানে এই বুলডোজার চালিয়ে যে ভেঙে ফেলা হবে তার জন্য কোনো আইনি বাধ্যবাধকতা বা আইনি ব্যাখ্যা কিন্তু কেউ কাউকে দেবে না, কারণ জিনিসটাই তো বেআইনি। এটা একদিক থেকে যেমন অ্যাকসেপ্টেবল, ভীষণভাবে অ্যাকসেপ্টেবল, তেমনি অন্য দিক থেকে এর একটা আইনি কি বলবো, আইনি জটিলতা কাটিয়ে এর একটা আইনি স্বীকৃতি থাকা কিন্তু যথেষ্ট দরকার। অর্থাৎ আজকে বেআইনিভাবে সরকার যেগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চাইছেন বা গুড়িয়ে দিচ্ছেনও, সেইগুলোরও একটা আইনি স্বীকৃতি আমার মনে হয় থাকা দরকার। আজকে পার্ক সার্কাসে যেসব বাড়িগুলো, পার্ক সার্কাস বা তিলজোড়ায় যেসব বাড়িগুলোকে চিহ্নিত করে করে ভেঙে ফেলা হচ্ছে সেগুলো ভেঙে ফেলাই উচিত। কারণ কালকে আগুন ধরেছে, তারপরের দিন সেখানে একটা আরো বড় কোনো দুর্ঘটনা ঘটবে না সেটা কে বলতে পারে। কিছুদিন আগে তো আমরা খিদিরপুরে সেই ঘটনাটা এখনো মন থেকে মুছে ফেলতে পারিনি, যেখানে একটি বহুতল নির্মীয়মান বাড়ি ধসে পড়ে সেটা, সেখানে বহু লোকের প্রাণহানি ঘটেছিল এবং বহু লোক বাস্তুচ্যুতও হয়েছিলেন। আশেপাশেরও কিছু ঘরবাড়ি ভেঙে গেছিল। আমাদের মেয়র সাহেব খুব সুন্দর একটা এক্সকিউজ দিয়ে পাশ কাটিয়ে গেছিলেন, বলেছিলেন যে এটা শহরের একটা মারণ ব্যাধি, এর থেকে মুক্তি পাওয়াটা খুব দুষ্কর। কিন্তু একটা জিনিস ঠিক, যে আজকে আমরা যে এই নতুন সরকারকে এনেছি, আমরা এই নতুন সরকারকে সেই ভেবেই এনেছি যে যে বেআইনি জিনিসগুলো আমাদের শহরে এতদিন মনে হচ্ছিল না এটাই নিয়ম, সেটা আস্তে আস্তে আইনের পথে চলবে। অর্থাৎ আমাদের নতুন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আজ থেকে শাসকের আইন নয় আইনের শাসন চলবে, সেই জিনিসটাই যেন আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা উপলব্ধি করতে পারি সব ক্ষেত্রে। যেমন ধরুন কলকাতার ফুটপাত তো সেই কবেই হকারদের দখলে চলে গেছে। আমরা যখন কলেজে পড়তাম সেই সময় তৎকালীন সরকারের যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী, প্রয়াত মাননীয় সুভাষ চক্রবর্তী, তিনি অপারেশন সানশাইন বলে একটা প্রজেক্ট নিয়েছিলেন। রাতারাতি গড়িয়াহাটের মধ্যে যত হকার আছে সমস্ত হকারকে তুলে ফেলে তিনি ফুটপাতকে হকার মুক্ত করেছিলেন, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয়নি। গড়িয়াহাটের ফুটপাত বেশি দিন সূর্যের আলো দেখতে পায়নি, তারপর আবার সেটা দখল হয়ে গেছে। এবং শুধু তাই নয়, আজকে এটাও আমি শুনছি যে সেই ফুটপাত যেখানে হকাররা অস্থায়ীভাবে দোকান করে তারা ব্যবসা করছেন, তার উপর নাকি তাদের মালিকানাও চলে এসছে। অর্থাৎ আইনকে পাশ কাটিয়ে সেই জায়গা আবার হস্তান্তরিত হয়, সেই জায়গা ভাড়া হয়, সেই জায়গাতে যিনি ব্যবসা করছেন তার মালিকানাও সেই জায়গায় চলে আসে। কি করে হয়? জায়গাটাই তো তার নয়, জায়গাটাই তো সরকারি জায়গা। তাই এর কোনো ব্যাখ্যা এতদিন অবধি আমরা খুঁজে পাইনি, আশা করি ভবিষ্যতে পাবো। আশা এটাও রাখছি যে অদূর ভবিষ্যতে কলকাতায় কোনো বেনিয়মে কোনো বহুতল তৈরি হবে না, কোনো সেই ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না যেখানে বহু মানুষ দুর্ঘটনার কবলে পড়বেন বা প্রাণ হারাবেন। তো এই বুলডোজার সংস্কৃতি যদি এখানে আসে তাহলে সেটা তো ভালোই, সেটাকে ওয়েলকাম করাই উচিত। আমাদের মাননীয়া কিছুদিন আগে কোর্টে গিয়ে যখন তিনি একটা জনকল্যাণমূলক একটা মামলায় তিনি গেছিলেন ভোট পরবর্তী হিংসার ব্যাপারে কথা বলতে, তিনি তখন বলেছিলেন যে এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গই। এখানে আইনকে পাশ কাটিয়ে সব কিছু করতে আমাদের শাসক দল এতদিন অভ্যস্ত ছিল, আমাদের প্রশাসন এতদিন অভ্যস্ত ছিল, কারণ পশ্চিমবঙ্গের সংস্কৃতিই ছিল সেটা।
আমরা সেটা বদলাতে চাইছি, আমরা বদল চাই। আজকে আর বেশি কথা বলবো না। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হ্যাঁ, বিশ্বস্তভাবে নিজের যত্ন নিন। আজ তাহলে চলি। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।